এবার দেখো, তাহলে এখানে কয়েকটা শব্দ মনে রাখতে হবে, পায়ের ডিম আর পেট। যেমন ধরো এটার পিছনটাও কিন্তু পায়ের পেট, যেটা উঁচু হয়ে থাকে আর কি, আমাদের মাংসের পেশি উঁচু হয়ে থাকে, এটাও কিন্তু পেট। আর হচ্ছে আমাদের যে গোড়ালি, এই যে গোড়ালি, ওটার নাম হলো ডিম। তাহলে পায়ের যে গোড়ালি, এটা একটু ডিমের মতো স্ফীত, ওটা ডিম। আর আবার হলো আমাদের পিছনে, মানে টিবিয়ার পিছনে যে মাংসপেশি, ওটা পেট, ওটা পেট বলা হয়। আচ্ছা, এবার আমরা চলে আসছি অস্থি ভাঙা। এখানে মূলত এমসিকিউর জন্য বোল্ড করা প্রত্যেকটা অক্ষর মনে রাখতে হবে কোনটা কার অংশ। এই এবার দেখো অস্থি ভাঙা। অস্থি ভাঙা এটা হলো মূলত অস্থি ভঙ্গের প্রকারভেদ। এটাও কিন্তু সৃজনশীলের মধ্যে আছে, শিখন ফলে আছে। হ্যাঁ, অস্থি ভঙ্গের প্রকারভেদ। তো প্রথমে হচ্ছে অস্থি অনুপস্থ অনুপস্থ অস্থিভঙ্গ। অনুপস্থ অস্থিভঙ্গ মানে কেমন? অনুপস্থ অস্থিভঙ্গ বলতে বোঝায়, মনে করো এটা একটা হাড়, মনে করো এটা একটা হাড়। তো হাড়ের যদি এই মাছ বরাবর ভেঙে যায়, এরকম ভেঙে গেল, পোস্ত বরাবর যদি ভেঙে যায়, এই যে পোস্ত বরাবর ভেঙে গেছে, এই পোস্ত বরাবর ভেঙে যাওয়া মানে কি? অনুপস্থ অনুপস্থ ভেঙে গেল, পোস্ত বরাবর ভেঙে গেছে, তাই না? পোস্ত না এটা, তাহলে পোস্ত বরাবর ভেঙে গেছে, এটা হলো অনুপস্থ। রৈখিক মানে কি? যে গোটা হাড়, সেই গোটা হাড়ে, মনে করো এটা গোটা হাড়, গোটা হাড় হাড়ের কোথায় ভাঙলো? গোটা হাড়ের এই যে এরকম ভাবে ভেঙেছে, লম্বা লম্বা ভাবে ভেঙেছে। তাহলে লম্বা ভাবে যদি ভেঙে থাকে তাহলে এটা রৈখিক অস্থিভঙ্গ হবে। এরপরে বলছে তির্যক অস্থিভঙ্গ। তির্যক কেন? এই কারণে তির্যক যে ব্যাখ্যা করে ভাঙা, তাই না? একটু বেঁকে ভাঙা, একটু বেঁকে ভাঙা, মনে করো মানে কি এই যে এরকম করে ভাঙা, তাহলে এটা কি ব্যাখ্যা হলো না? এটা হলো তির্যক, এটা হচ্ছে তির্যক ভেঙে যাওয়া, তির্যক ভাবে ভাঙা, তাই না? আচ্ছা, তারপর আরেকটা হচ্ছে সর্বিলাকার অস্থিভঙ্গ। তো এটা হলো আসলে মোচড়ানো, হাড়টা যদি এরকম ভাবে কোনোভাবে মোচড় লাগে তাহলে কিন্তু সর্বিলাকার হয়। সর্বিলাকার কেমন হবে? যে সর্বিলাকার কেমন হবে? মনে করো যে এইভাবে এই দিক থেকে শুরু হয়ে এই দিক থেকে শুরু অপর দিকেও আছে। ভাঙনটা কি? এই পাশ থেকে শুরু ওই পাশ দিয়ে গোটাটা ঘুরে ঘুরে ভেঙেছে, মানে কিছুটা এরকম, এখান থেকে ভাঙছে, এদিক দিয়ে যে আবার এদিকে ভেঙেছে, তাহলে চারিদিক দিয়ে পেঁচায় ভাঙছে, এই জন্য এটা সর্বিলাকার। আরেকটা দেখো গ্রিনিস্টিক ফ্র্যাকচার। তো গ্রিনিস্টিক ফ্র্যাকচার বলা হচ্ছে কেন আসলে? হ্যাঁ, গ্রিনিস্টিক আবার কি? দেখো, গ্রিনিস্টিক মানে গ্রিন মানে সবুজ, মানে যে সমস্ত উদ্ভিদের মানে এটা উদ্ভিদের সাথে তুলনা করা হচ্ছে। উদ্ভিদের যদি কুচি কাণ্ড তুমি ভাঙো, তো অনেক সময় দেখা যায় যে কুচি কাণ্ড ভাঙতে চায় না। হ্যাঁ, কুচি কাণ্ডগুলা তার ভাঙছো, তো ভিতরের দিকে, হাড়ের ভিতরের দিকে, মানে ওই কাণ্ডের ভিতরের দিকটা মুচড়াই গেছে, বাইরের দিকে সেরকম ফাটেনি, একবারে ভেঙে যায়নি। তো এই জন্য ছোট বাচ্চাদের হাড় অনেক সময় ভেঙে যাওয়ার পরে বাইরের দিকে দেখা যাচ্ছে ঠিকঠাক আছে, কিন্তু ভিতরে কিন্তু ভেঙে গেছে, ভিতরে একটু ভেঙে গেছে। তো ছোট বাচ্চাটাকে তুলনা করা হয়েছে উদ্ভিদের সাথে, উদ্ভিদের কুচি কাণ্ডের সাথে, এজন্য এর নাম গ্রিনিস্টিক। এজন্য এর নাম কি? গ্রিনিস্টিক। হ্যাঁ, এই বহু খণ্ড বিশিষ্ট কখন হবে? যখন ভাঙার পরে অনেকগুলা খণ্ড খণ্ড হয়ে গেছে, তাই না? হাড্ডিগুলা, মানে এখানে ছবির দিকে দেখো যে হাড্ডিগুলা খণ্ড খণ্ড হয়ে গেছে। এরকম খণ্ড খণ্ড মানে কি? এখান দিয়ে দেখে ধরো ভেঙেছে, এখানে খণ্ড, এখানে খণ্ড, এখানে খণ্ড, এখানে খণ্ড, এখানে খণ্ড, মানে খণ্ডিত হয়ে জায়গায় জায়গায় গুড়া হওয়ার মতো এরকম দিতে হয়, তাহলে এটাই হলো বহুখণ্ডিত অস্থিভঙ্গ। এবার হচ্ছে অস্থির ভাঙার, এটা সৃজনশীল, কিন্তু বহু খণ্ড বিশিষ্ট অস্থিভঙ্গ সৃজনশীল। এবার দেখো অস্থির ভাঙার প্রকৃতি অথবা ত্বক ও পেশির সাথে ভাঙার সম্পর্কের ভিত্তিতে অস্থিভঙ্গ নিম্নরূপ হতে পারে। একটা হলো উন্মুক্ত অস্থিভঙ্গ। উন্মুক্ত অস্থিভঙ্গ মানে হলো বোঝায় যে মনে করো এটা হাড়, আর আশপাশে ধরো মাংসপেশি আছে, আশপাশে এরকম মনে করো মাংসপেশি আছে, আশপাশে মনে করো মাংসপেশিটা ধরো মাংসপেশি। হ্যাঁ, এখন ভাঙাটা যদি এরকম হয় যে ভাঙাটা ভেঙে আসা, ভাঙার পর এটা মনে করো বাইরের দিকে বের হয়ে গেছে, বাইরের দিকে বের হয়ে গেছে, তাই না? তো এরকম যদি মাংসপেশি ভেদ করে বাইরে বের হয়ে চলে আসে, তাহলে এটা হলো উন্মুক্ত, এটা হলো উন্মুক্ত। আর বদ্ধ অস্থিভঙ্গ মানে বুঝতে পারছো
তার মানে এই এই ভিতরে ভেঙেছে, মাংসপেশি বের হয়ে আসেনি, ভেঙেছে ভিতরে কিন্তু মাংসপেশি কোনো বের হয়ে বাইরে আসেনি, তাই না? তাহলে এটা হলো যে বদ্ধ, ভিতরে আছে, এটা বুঝাচ্ছে। হ্যাঁ, এরপর বলো যে সাধারণ বা বদ্ধ ধরনের হাড় ভাঙা। এখানে সাধারণত কিন্তু চিকিৎসাগুলো পরীক্ষায় বেশি আসে, যে সাধারণ অস্থিভঙ্গের লক্ষণ আসে না, কি প্রাথমিক চিকিৎসা নিবা, এইগুলো হলো সৃজনশীলের জন্য পড়বা। তো এটা বলা হচ্ছে যে বদ্ধ, ওই যে যেটা বললাম, যে অর্থাৎ হাড়টা ভেঙেছে, মাংসপেশির মধ্যে হাড়টা আছে, বাইরে বের হয়ে আসেনি, তাহলে এরকম হলে এটা হলো বদ্ধ, অস্থি ভাঙা হবে, তাই না? এটা নিজে পড়লে বুঝতে পারবা, মূল বিষয়টা বলতেছি আমি। এবার এখানে এসে আবার উন্মুক্ত বা যৌগিক ধরনের হাড় ভাঙা, দেখো বের হয়ে আসছে, তাই না? এটা হলো যৌগিক ধরনের হাড় ভাঙা, যে অর্থাৎ হাড় ভেঙে বাইরের দিকে বের হয়ে চলে আসছে, তাই না? তো এটার নাম যৌগিক কেন হলো? কারণ এটা ডাক্তারকে কিন্তু দুই ধরনের অপারেশন করতে হয়, একটা হাড় আবার জায়গা মতো লাগাতে হয়, আবার মাংসপেশিও কিন্তু, তাই না, আবার অপারেশন করে ঠিকঠাক ভাবে আবার জোড়া দিতে হয়, তাই না? এই জন্য এটাকে বলা হচ্ছে যৌগিক বা উন্মুক্ত ধরনের হাড় ভাঙা। তাহলে এইগুলোর কিন্তু প্রাথমিক চিকিৎসাগুলো গুরুত্বপূর্ণ আর কি, প্রাথমিক চিকিৎসাগুলো পরীক্ষা বেশি আসে। হ্যাঁ, এরপরে দেখো জটিল বা চাপা হাড় ভাঙা। এটা জটিল কেন বলা হচ্ছে? যে যখন হলো হাড়টা ভেঙে অনেক টুকরা হয়ে যায়, অনেক টুকরা হয়ে ভিতরে অনেক টুকরা হয়ে আছে, এই জিনিসটাকে বলা হচ্ছে জটিল ধরনের। হ্যাঁ, কারণ এই টুকরাগুলা মানে ধরো যে এখানে যে আছে, মাংসপেশির ভিতরে টুকরা হয়ে গেছে, এটা জটিল। কারণ হলো যে এই জিনিসটা তোমার ওই টুকরাগুলাকে আবার জেনারেট করতে হবে, পুনরায় আবার ঠিকঠাক ভাবে লাগাতে হবে, এটা কিন্তু অনেক ব্যয়বহুল। এই জন্য এটাকে বলা হচ্ছে জটিল ধরনের, বহু টুকরা হওয়া। আর একটা আছে কয়েক টুকরা হওয়া। একটা হলো যে বহু টুকরা হচ্ছে ছোট ছোট হাড় হয়ে গেছে, আর একটা হলো কয়েক টুকরা হচ্ছে কিন্তু বড় বড় হাড় ভিতরের দিকে, তাই না? তার মানে যে এখানে টুকরাগুলো একটা হলো ছোট সাইজের, একটা বড় সাইজের, এরকম। এটা হলো ছোট ছোট টুকরা। আর যদি এক্ষেত্রে আবার আমি এরকম করে দিই যে টুকরাগুলো ভেঙে মনে করো এরকম বড় খণ্ড হয়ে গেছে, ভেঙেছে, তাহলে এটা কয়েক টুকরা হয়েছে কিন্তু বড় খণ্ড, এটাকে বলবো কয়েক টুকরা বিশিষ্ট ভাঙা। এরপরে সন্ধির আঘাত ও প্রাথমিক চিকিৎসা। এখান থেকে কোশ্চেনতে দেখা যায় না, যে আমরা এমনি জানি যে অনড় অস্থি সন্ধি কোনটা, আমাদের যে করটিকা আছে, তাই না? করটিকা হলো অনড়, কারণ কি অনড় মানে যেটা নড়াচড়া করা যায়, যে জিনিসটা কোনো নড়াচড়া করা যায় না, আমাদের হাত আঙ্গুলের জয়েন্ট, এই জয়েন্টগুলো নড়াচড়া করতে পারছে, তাই না? এটা হলো অনড়। আরেকটা আছে আংশিক সচল অস্থি সন্ধি। আমরা এটা জানি, আমাদের যে কশলিকাগুলো আছে আমাদের মেরুদণ্ডের, এটা কিন্তু আমরা নড়াচড়া করতে পারছি, এদিক সেদিক করতে পারছি, তাই না? করটিকা তো একবারেই করতে পারছি না, এটা হলো আংশিক সচল অস্থি সন্ধি। আরেকটা হলো সাইনেভাল সচল অস্থি সন্ধি। সাইনেভাল বলতে বোঝায় যে সাইনাস গহ্বর, মানে আমাদের সাইনাস বলতে কিন্তু আসলে হাড়ের মধ্যে থাকা জায়গাকে সাইনাস বলা হয়, সেই সাইনাসের মধ্যে আবার তরল জমে থাকবে, মানে এটা আবার তরলটা একটু তেলাক্ত ধরনের হবে। হ্যাঁ, তো আমরা জানি আমাদের হাঁটুতে এটা আছে সাইনোভিয়াল অস্থি সন্ধি। সাইনোভিয়াল অস্থি সন্ধি হাঁটুর এই জায়গাটা ফাঁকা থাকে এবং এখানে তরল থাকে, তো এটাকে বলা হয় সাইনোভিয়াল বা সচল অস্থি সন্ধি। এটা তো আমরা ইচ্ছা মতো নড়াচড়া করতে পারি। যদি এটা আসে না, অস্থির স্থানচ্যুতির ব্যাপারটা হলো যে এটা তো বুঝতে পারছো, স্থানচ্যুতি মানে হাড় ভাঙেনি কিন্তু জয়েন্টটা সরে গেছে, ঘাড়ের এখান থেকে হয়তো দেখা গেল যে এই অংশটা সরে এদিকে চলে আসছে, অথবা এটা সরে একটু সামনের দিকে চলে আসছে, এরকম হওয়া, অথবা মনে করো যে এটা জয়েন্ট থেকে একটু এদিক সেদিক সরে গেল, এই সরে যাওয়া, এটাই হলো স্থানচ্যুতি। আচ্ছা, এই স্থানচ্যুতি থেকেও সৃজনশীল আসে না, তবে স্থানচ্যুতি কাকে বলে এইগুলো জ্ঞানগুলো কোশ্চেন হিসেবে আমরা করব। সর্বশেষ মস্কানো, এটাও কিন্তু সৃজনশীল হিসেবে আসে, তবে প্রত্যেকটা প্রাথমিক চিকিৎসা খুবই গুরুত্বপূর্ণ। বোর্ড পরীক্ষায় দেখা যায় প্রাথমিক চিকিৎসা কিন্তু আবার আসে, হ্যাঁ, বেশি আসে। এবার দেখো মস্কানো। তো মস্কানো কাকে বলে এটা আমরা প্রথমে জানবো। দেখো অস্থি সন্ধিতে আঘাতের ফলে সন্ধিকে অবলম্বন দানকারী লিগামেন্টে সৃষ্টি হয় স্বাভাবিক বৃদ্ধি বা টান, এবং লিগামেন্ট ছিঁড়ে যেতে পারে। অনেক সময় ধরো খুব জোরে আঘাত লেগেছে, তো লিগামেন্ট ছিঁড়েনি কিন্তু লিগামেন্টে টান লেগেছে,
সেটা কিন্তু একটা অনেক বড় রকমের ব্যথা। যেমন আমাদের মুচকা লাগে না পায়ে, মুচকা লাগলে অনেক সময় ছিঁড়ে যায়নি লিগামেন্ট, হ্যাঁ জয়েন্টে তো লিগামেন্ট থাকে তাই না। লিগামেন্ট আসলে কি? লিগামেন্ট হচ্ছে দুইটা হাড়কে যথাস্থানে রাখার জন্য একটা ব্যান্ডের মতো একটা গঠন, তাই না। ধরো এরকম দুইটা হাড়, এর আশেপাশে একটা পাতলা পর্দা, তাই না, এটা হলো লিগামেন্ট। এই পর্দাটা অসংখ্য তন্তুময় প্রোটিন দিয়ে গঠিত। তো ওই তন্তুময় প্রোটিন ছিঁড়েও যেতে পারে, হ্যাঁ ছিঁড়ে না যে টান লেগেছে তখন কিন্তু প্রচন্ড ব্যথা করবে। এই জিনিসগুলোকে বলা হয় মুচকানো, এই জিনিসগুলোকে বলা হয় কি? মুচকানো। কারণ মুচকানোর লক্ষণ করতে হবে এবং প্রাথমিক চিকিৎসাও করতে হবে, এটা কিন্তু সিরিঞ্জ হিসেবে আসে। মুচকানোর লক্ষণ আর হচ্ছে প্রাথমিক চিকিৎসা। তাহলে এখানে কিন্তু আমাদের অধ্যায় শেষ হলো। তবে এখানে সব থেকে বেশি কঠিন বলা যায় যে আমরা প্রথমে যেটা বললাম হাঁটু সঞ্চালনের অস্থিপেশির ভূমিকা। কেন? কারণ এখানে কিন্তু যে কয়েকটা নাম, কঠিন কঠিন নাম আছে, তাই না। যে কঠিন কঠিন নামগুলো একটু মুখস্থ করতেই হবে, কারণ হলো এইগুলো কিন্তু এমসিকিউ হিসেবে আবার দেয়। বুঝা গেল কি? যে বিশেষ করে বাংলা অর্থগুলো একটু মনে রাখতে হবে, কেন, কার নাম কি, কি হয়েছে, কেন হয়েছে, কেন এরকম নাম হলো, তাই না, এই বিষয়গুলো মনে রাখতে হবে। তাহলে প্রথমে আমরা হামস্ট্রিং পেশি জানলাম। হামস্ট্রিং পেশি মানে উরুর পিছনের পেশি বোঝায়। হামস্ট্রিং পেশি হলো উরুর পিছনের পেশি বোঝায়। তো সেটা তো আমরা দেখলাম তিনটা, তাহলে এই তিনটা নামগুলো আবার মনে রাখতে হবে। আর কোয়াড্রিসেপস পেশি চারটা, তো এটা ভাগ করা হয়েছে, একটা হলো রেকটাস ফিউমিস, তার বাকি আবার তিনটাকে আলাদা নামকরণ করা হয়েছে, তাই না। তাহলে কেন নামকরণ করা হয়েছে এটাও বললাম। আর ভাস্টাস কথাটাই আসছে, এটা মানে বড় বোঝায়, এই জন্য এরকম নামকরণ হয়েছে, ঠিক আছে। তো আশা করি সমস্যা হওয়ার কথা না। তাহলে এটা অধ্যায় শেষ। আমরা হচ্ছে যে এখন স্কুটির পরে ফার্স্ট পার্ট না সেকেন্ড পার্ট করবো, এটা আর কি তোমরাই সিদ্ধান্ত নিবা। ফার্স্ট পার্টটাই ফার্স্ট পার্টটাই একটা ক্লাস হয়ে গেছে যেহেতু আর তিনটা পড়ালেই হয়ে যাবে, তাই না। আচ্ছা, তাহলে ফার্স্ট পার্টি শুরু হবে। তাহলে আজকে পর্যন্ত শেষ করি।